বাইডেনকে অনুমোদন কংগ্রেসের, ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সহিংসতায় ওয়াশিংটনে জরুরি অবস্থা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। গণতন্ত্রের স্বপ্নভঙ্গ, মার্কিন সমাজে বিভাজনের বহিঃপ্রকাশ। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত খবর। জো বাইডেনকে প্রেসিডেন্ট ও কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। বাইডেনের পাওয়া ৩০৬টি ইলেকটোরাল ভোট কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাশ হয়েছে। বাতিল হয়ে গেছে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ইলেকট্রাল কলেজ ভোট বাতিলের একটি প্রস্তাব। ফলে আগামী ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে আর কোনো বাধা নেই জো বাইডেনের। গত ৩ নভেম্বরের নির্বাচনে ২৩২টি ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছিলেন ট্রাম্প। বুধবার কংগ্রেস ভবনে হামলার পর পরিস্থিতি শান্ত হলে আবার শুরু হয় অধিবেশন। এদিকে বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আগের অবস্থানে অনড় রয়েছেন তিনি। বলছেন ফল জালিয়াতির বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে। বিস্মিত সারা পৃথিবী। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলা আর গোলাগুলিতে মারা গেছে ৪ জন। ন্যাক্কারজনক এই ঘটনা সামাল দিতে কারফিউ ও জরুরি অবস্থা জারি হয়েছে রাজধানী ওয়াশিংটনে। এ পর্যন্ত ঘটনায় জড়িত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিকভাবে অস্থির দেশগুলোর জন্যও নিজেদের সংসদ ভবনে হামলা বিরল ঘটনা। তবে এবার এই ঘটনাটি ঘটেছে গণতন্ত্রের মোড়ল যুক্তরাষ্ট্রে। বিক্ষোভের নামে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা ইউএস ক্যাপিটলে লাঠিসোঁটা ও বন্দুক নিয়ে হামলা চালায়। রয়টার্স বলছে হোয়াইট হাউসের কাছে সমবেত কয়েক হাজার সমর্থকের উদ্দেশ্যে ট্রাম্পের বক্তব্য দেওয়ার পরপরই এই গোলযোগ শুরু হয়। এই সমাবেশে ট্রাম্প পরাজয় মেনে নিলেও বলেন তার জয় চুরি করে নেওয়া হয়েছে। এর পরপরই অল্প দূরে ক্যাপিটল ভবনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এক পর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে ভাঙচুর ও গুলি চালায় তারা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এ সময় অধিবেশনের সভাপতি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভদের পাহারা দিয়ে বের করে পুলিশ। মুলতবি করা হয় সিনেট অধিবেশন। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্পকে জঙ্গিবাদী কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। I call on President Trump to go on national television now to fulfill his oath and defend the Constitution. The floor of the United States Senate, rummaging through desks on the Capitol, on the House of Representatives, threatening the safety of duly elected officials. It's not protest, it's insurrection. এরপর ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় নিজের সমর্থকদের ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। But we can't play into the hands of these people. We have to have peace. So go home. We love you. You're very special. গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদন দিতেই যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে বসেন। নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের চাইতে ৭০ লাখেরও বেশি পপুলার ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ইলেকটোরালেও ট্রাম্পের ২৩২টির বিপরীতে বাইডেন পেয়েছেন ৩০৬টি ভোট। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে সহিংসতার নিন্দায় সরব পুরো বিশ্ব। জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা।
এই ঘটনা লজ্জাজনক বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ন্যাটো প্রধান জেন্স স্টোলেনবার্গ নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান জানাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেল বলেছেন, গণতন্ত্রের মন্দির মার্কিন কংগ্রেস ভবনে হামলার ঘটনায় তিনি ব্যথিত। নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। এক টুইটার পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যা-ইয়েভস লি ড্রায়ান বলেছেন, আমেরিকার আইনসভায় হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। আশা করা হচ্ছে জনগণের ভোটের প্রতি সম্মান দেখানো হবে। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এই ঘটনায় তিনি উদ্বিগ্ন। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানায়া মাহুতা এক টুইটার পোস্টে জানান, তার দেশ আশা করে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। এই ঘটনায় আরও নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্ক ও ভেনেজুয়েলা। ট্রাম্পের সম্ভাব্য উস্কানিমূলক বক্তব্য এড়াতে তার অ্যাকাউন্টগুলো স্থগিত করেছে ফেসবুক ও টুইটার। টুইটার জানায় তারা ট্রাম্পের অন্তত 3টি টুইট সরিয়ে নিয়েছে, যেগুলো শিষ্টাচার ও নীতিবিরুদ্ধ। টুইট বার্তায় সমর্থকদের ঘরে ফিরে যেতে বললেও গত নির্বাচনে তিনিই জয়ী হয়েছেন বলে আবারও দাবি করেন ট্রাম্প। এছাড়া এই দিনটি সব সময়ের জন্য মনে থাকবে বলে আরেকটি পোস্টে বাইডেনকে খোঁচা দেন তিনি। অবশ্য পরে তিনি ওই পোস্টটি সরিয়ে নেন। এসবের পরিপ্রেক্ষিতে টুইটার বলেছে, পোস্টগুলো না সরালে ট্রাম্পের অ্যাকাউন্ট তারা চিরদিনের জন্য বন্ধ করে দেবে। এদিকে ফেসবুক 24 ঘন্টার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ রেখেছে, আর তার বক্তব্যের ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউবও। ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের প্রধান জেড ইমন্স। ফাইজার, টয়োটা সহ 14,000 ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিত্বকারী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও টিমন্স বলেন, ক্ষমতায় থাকার জন্য এই সহিংসতা ঘটিয়েছেন ট্রাম্প। নির্বাচিত একজন নেতা হয়ে সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ ও গণতন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট পেন্সের উচিত গণতন্ত্রকে রক্ষায় মন্ত্রিসভার সঙ্গে মিলে সংবিধানের 25তম সংশোধনীকে পুনর্জীবিত করা। This is chaos. It is mob rule. It is 1814 সালে ব্রিটিশদের হামলার মুখোমুখি হয়েছিল ক্যাপিটাল হিল। 206 বছর পর 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে আরেকবার লজ্জাজনক পরিস্থিতি দেখল গোটা বিশ্ব। দেখা গেল ক্যাপিটাল হিলের সম্মান নিয়ে টানা হ্যাচড়ার চিত্র। আরও জানাচ্ছেন অর্পণ মৈত্র। ক্যাপিটাল হিল বা কংগ্রেস হাউস আইন প্রণেতাদের মিলনস্থল। এটি শুধু একটি ভবন নয়, মার্কিন গণতন্ত্রের প্রতিমূর্তিও। সম্ভ্রম এবং অহংকারের প্রতীক এই ভবনটি রাজধানীর সব ভবন ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 1800 সাল থেকে। ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে কংগ্রেস হাউস নামে এই ভবনের নির্মাণ কাজ শুরু হয় 1791 সালে। 1793 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের পররাষ্ট্রমন্ত্রী থমাস জেফারসন এর নাম দেন ক্যাপিটাল হিল। ক্যাপিটাল হিস্ট্রি সোসাইটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধের সময় 1814 সালে ক্যাপিটাল ভবনে প্রথমবার হামলা চালিয়েছিল ব্রিটিশরা। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর এ যুদ্ধ ওয়ার অফ 1812 নামে পরিচিত। 1814 সালের আগস্টে ব্রিটিশ সেনাবাহিনীর ভাইস অ্যাডমিরাল স্যার আলেকজান্ডার কুকবার্ন এবং মেজর জেনারেল রবার্ট রসের নেতৃত্বে ক্যাপিটাল ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখনও ভবনটির নির্মাণ কাজ কিছুটা বাকি ছিল। সে সময় যুক্তরাজ্যের উপনিবেশের অধীন ছিল কানাডা, আর আপার কানাডার রাজধানী ইয়র্কে মার্কিন হামলা ও অগ্নিসংযোগের প্রতিশোধ নিতেই ওয়াশিংটনে ব্রিটিশ বাহিনীর এই হামলা। ক্যাপিটল ভবনে হামলার সেই ঘটনার 206 বছর পর এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটল খোদ মার্কিনীদের হাতেই। বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি দেওয়ার কাজ চলছিল, তখনই প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। তবে ট্রাম্প সমর্থকদের এবারের হামলা কোনো যুদ্ধ পরিস্থিতিতে ছিল না। এ ঘটনার পর গণতন্ত্রের মোড়ল তকমাধারী মার্কিনীরা কতটা গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয় দিল, সেটাই এখন বড় একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে জায়গা করে নিয়েছে ইতিহাসে। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সিনেটে সশস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে প্রবল বিভাজনের বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে দীর্ঘদিন ধরে এই বিভাজন রেখায় কিছুটা রাগঢাক থাকলেও ডোনাল্ড ট্রাম্প
তা নগ্ন করে দিয়েছেন সারা বিশ্বের সামনে। বিভেদের এই আগুন নেভানো আদৌ কি সম্ভব হবে? মফিদুল তপুর রিপোর্ট। We'd never see the whole nation accept an election again. প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েও যুক্তরাষ্ট্রের আইনসভা সিনেটে কর্তৃত্ব বজায় রাখতে মরিয়া ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জর্জিয়ার দুটি সিনেট আসনের ফলাফল নির্ধারণী নির্বাচনেও রিপাবলিকান প্রার্থীরা হেরে যাওয়ায় ভোটে ব্যর্থতার পুরো দায়ভারই এখন ট্রাম্পের ঘাড়ে বর্তাচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট কংগ্রেসে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ আগে থেকেই ডেমোক্রেটদের হাতে। সিনেটের ১০০টি আসনের মধ্যে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলই সমান ৫০টি করে পাওয়ায় সামনের দিনগুলোতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট টাইব্রেকার হিসেবে কাজ করবে। আর সেক্ষেত্রে ডেমোক্রেটদের জন্য আইন পাশ করার পথ অনেকটাই সহজ হবে। Because you'll never take back our country with weakness. You have to show strength and you have to be strong. এমন সমীকরণের মুখে আগে থেকেই বেপরোয়া সমর্থকদের উস্কানি দিচ্ছিলেন ট্রাম্প। তারই ফলাফল ক্যাপিটল হিলে অধিবেশন চলাকালে হাজারো ট্রাম্প সমর্থকের সশস্ত্র হামলা। বিশ্লেষকদের অভিমত, এই হামলা মার্কিন গণতন্ত্রের ভিত নাড়িয়ে দিয়েছে ভালোভাবেই। এই ধরনের হামলা গণতন্ত্রের জন্য অবশ্যই বড় রকমের একটা হুমকি, এবং এই হুমকি কেবলমাত্র গতকাল অর্থাৎ বুধবার দিনই তৈরি হয়নি, তার আগেও হয়েছে এবং ক্রমান্বয়ে সেটা বিভাজনের রেখা তৈরি করেছে। স্বৈরতান্ত্রিক এই ব্যবস্থাগুলোকে মোকাবেলা করার মতো শক্তি এখন পর্যন্ত আছে, দুর্বল হয়েছে কিন্তু এখন পর্যন্ত আছে। সিভিল ওয়ার না হলেও এক ধরনের উগ্র, যাকে বলা হয় মিলিটারাইজড রেসিজম, সেটা বাড়বে, এটাই মনে হচ্ছে এখন। ওটাকে সামাল দেওয়ার বিষয়টা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ জো বাইডেনের। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন জনগণের মধ্যে যে এই প্রবল বিভাজন উস্কে দিয়েছেন ট্রাম্প, তা সামাল দেয়া কঠিন হতে পারে বাইডেনের জন্য। সামনের দিনগুলোতে আইন পাশ বা বাতিল করার ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ের বিভাজনও দেখা যেতে পারে কংগ্রেসে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কোন রকম আইনগত ব্যবস্থা নেওয়া যাবে কিনা সে বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এই মুহূর্তে যে তা যাবে না সেটা প্রায় নিশ্চিত। কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আইন প্রেসিডেন্টকে এক ধরনের দায় মুক্তি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে যদি এই ব্যাপারে প্রসিকিউট না করে, কালে তো এই দলটা পেয়ে বসবে। আর যদি প্রসিকিউট করে, তাহলেও কিন্তু দেখা যাবে যে এটা নিয়ে আরো রেসিজম, ডেমোক্র্যাটদের মধ্যে লেফট যদি যাদের ইনতাফা বলা হচ্ছে ইত্যাদি, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে রাইট উইং যে দলটা আছে, যেটা রিপাবলিকানের চেয়েও আরো রাইট, এই যে দুই লোক, এরা কি বসে থাকবে? মনে হয় না। আশঙ্কা করা হচ্ছে ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর জনগণকে ঐক্যবদ্ধ করার এক দুরূহ চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে জো বাইডেন কমলা হ্যারিস জুটিকে। এক্ষেত্রে নিঃসন্দেহে প্রধান বাধা হয়ে দাঁড়াবে মার্কিন সমাজে দিন দিন শক্তিশালী হয়ে ওঠা বিভাজনের রাজনীতি, যা উস্কে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। পৃথিবীকে সমাজতন্ত্রের স্বপ্ন দেখানো সোভিয়েত রাশিয়া খান খান হয়েছিল ৩০ বছর আগে। এতদিন বিশ্বকে গণতন্ত্র শেখানো যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আজ আক্রমণের শিকার নিজ দেশেই। স্পষ্ট ফেল করেছেন গোয়েন্দারা, নিরাপত্তা ব্যবস্থাও। গর্বাচেভের ছায়া কি ভর করেছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে? উত্তর খুঁজেছেন আশিকুর রহমান অপু। বাঙালি কবি ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় সেটা ছিল ইতিহাসের স্বপ্নভঙ্গ। সোভিয়েত রাশিয়া ভাঙার হাজারো কারণের মধ্যে সবচেয়ে বড় নাম নতুন চরিত্রের এক শাসক মিখাইল গর্বাচেভ, যিনি চেষ্টা করেছিলেন কট্টর কমিউনিস্ট ধারা থেকে সরতে। তাতেই খেপে গিয়েছিলেন কট্টর কমিউনিস্টরা। আর রাশিয়ার সাধারণ মানুষ তখন চাইছিলেন পুরোই সরে যাক কমিউনিজম। Mikhail Gorbachev stood down and the end of the Soviet Union was officially declared. এই টানাপোড়েনে ৯১ ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম নেয় রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশ, ৩ নতুন দেশ। তার আগেই ৮৯ ভেঙে যায় বার্লিন প্রাচীর। গর্বাচেভ যদি রিফর্মটা উল্টা দিক থেকে করতো, চাইনিজদের মতো, পলিটিক্সটা আমি হার্ড রাখলাম, ইকোনমিক্সটাকে আমি খুললাম, তাহলে টিকে যেত। চাইনিজদের টিকে যাচ্ছে না। এখন এখানেও যদি ট্রাম্প এই মিথ্যার দিকে আগাতে গিয়ে বর্ণ বৈষম্যবাদ না করতো, এইসব যেগুলো আমেরিকান ট্র্যাডিশন অ্যালাউ করে না সেগুলো না করতো, যদি সে কারেক্ট ওয়েতে তার মিথ্যাটাকে বিক্রি করতে পারতো। ট্রাম্প আর গর্বাচেভের বাস্তবতা বিপরীত হলেও উপাদানগুলো মিলে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র জুড়ে মাথাচাড়া দিয়েছে বর্ণবাদ, ক্ষেপে উঠেছে কট্টরপন্থীরা। মার্কিন নির্বাচনের রেজাল্টের ম্যাপিংও বলে দেয় লাল আর নীল দুনিয়া নিজেদের বলে তৈরি করেছে নিজেদের মতো। আমেরিকা তো অলরেডি কিছুটা দুই ভাগ, একটা অর্থনৈতিক ভাবে, আরেকটা হলো বর্ণের ভাবে। সুতরাং এবং এই দুই ভাগ তো বহু পুরানো, কিন্তু এই দুই ভাগের মধ্যে কন্ট্রাক্ট না হলে পরে এবং এই দুই ভাগকে ইউনাইট করে রাখতে না পারার নেতৃত্ব না থাকলে তখন ভাগ। বর্ণবাদ সেটা একটা মারমুখী রূপ নিবে। এর একটা বড় কারণ হলো যেটা হিসাবে দেখা গেছে প্যান্ডেমিকের আসার পরে যেই পরিমাণে অস্ত্র মানুষ কিনেছে এবং ঘরে মজুদ রেখেছে, সেটার সংখ্যা যদি আমরা দেখি তাহলে সেটাও কিন্তু ভয়াবহ একটা অবস্থা। বিশ্লেষকেরা মনে করছেন ৬ জানুয়ারির ঘটনা আমেরিকাকে যে ধাক্কা দিল তাতে এরই মধ্যে পাল্টাতে শুরু করেছে অনেক পুরাতন গল্প। হয়তো সুনীলের মতো অন্য কোনো কবি অন্য কোনো ভাষায় একে বলে বসবেন গণতন্ত্রের স্বপ্নভঙ্গ। আমেরিকা এবং গুটি কয়েক দেশ গণতন্ত্র শব্দটাকে হাইজ্যাক করে রেখেছিল। ঠিক অনেকটা সমাজতন্ত্রের ব্যাপারে যেটা হয়ে গিয়েছে, সোভিয়েত ইউনিয়নের ওটাও সোভিয়েত ইউনিয়ন বা স্টেলিন হাইজ্যাক করে নিয়েছিল সমাজতন্ত্র। এখন আবার সমাজতন্ত্রের লড়াই আবার নতুন ভাবে এসেছে। আমি মনে করি গণতন্ত্র সেই একই অবস্থা হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। ছোট একটি বিরতি নিচ্ছে এ পর্যায়ে, এরপর আরো যা থাকছে। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন নেবার পর ৩ জনের মৃত্যু। উত্তর কোরিয়ার সামরিক শক্তি বৃদ্ধির দৃঢ় প্রত্যয় কিমের। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবার স্বাগত জানাচ্ছি। ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন নেবার পরে অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক গত নভেম্বরে ঘোষণা দিয়েছিল তাদের তৈরি করোনা ভ্যাকসিন ৯৫% কার্যকর এবং এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ২ ডিসেম্বর জরুরি ভিত্তিতে ভ্যাকসিনটি ব্যবহারের ঘোষণা দেয় ব্রিটেন। এরপর বাহরাইন, কানাডা এবং যুক্তরাষ্ট্র ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দেয় ১ সপ্তাহের মধ্যেই। নতুন বছরের প্রথম দিনেই খবর আসে পর্তুগালের ৪১ বছর বয়সী এক চিকিৎসাকর্মী সোনিয়া এসেভেডো ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন নেবার ৪৮ ঘন্টা পর মারা গেছেন। ৫ জানুয়ারি জানা যায় নরওয়েতে একটি বৃদ্ধাশ্রমের ২ বাসিন্দার মৃত্যু হয়েছে এই ভ্যাকসিনটি নেবার পর। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে ভ্যাকসিনের কারণেই তারা মারা গেলেন নাকি ভ্যাকসিন গ্রহণ আর তাদের মৃত্যু কাকতালীয় সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যে বিভিন্ন দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষকরা শতাধিক ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। এদের মধ্যে ফাইজার বায়োএনটেকের মতো মাত্র অল্প কটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন আলোর মুখ দেখেছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। এই ছিল এখনকার মতো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।